মতো রান্নাবাটি খেলছি। দারুণ দারুণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। দিনটা ছিল 25শে মার্চ অর্থাৎ দোল পূর্ণিমা। হোলি বা রং খেলা নিয়ে কোনো এক্সাইটমেন্টই আমার কোনোবারই থাকে না, এইবারও ছিল না। তাই অন্যান্য দিনের মতোই সকালে কিছু টুকটাক কাজ, এই যেমন বেডশিট বদলানো, ঘরদর একটু পরিষ্কার করা, এইগুলোই সেরে নিচ্ছিলাম। চারিদিকে যখন সবাই বিভিন্ন রঙের আবির দিয়ে হোলির থালা সাজাচ্ছে, আমি তখন কিচেনে এসে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে পড়েছি। আসলে বাজার থেকে মশলাপাতি কিনে আনার পর সেগুলোকে প্রপারলি স্টোর করেও রাখতে হয়। এখন সব মশলা তো আর একসঙ্গে শেষ হয় না, কোনোটা আগে কোনোটা পরে শেষ হয়। তো আমি মোটামুটি একটু ওয়েট করে যাই, দেখি যখন অনেকগুলো কৌটো একসঙ্গে খালি হয়েছে তখন একসঙ্গে রিস্টক করে নিই। মশলাপাতি সাজিয়ে রাখলেও আজকে আর রান্নাবান্নার কোনো চাপ নেই। আর রান্নাবান্নার চাপ এমনিতেও থাকে না, কিন্তু এখন যেহেতু আমাদের রান্নার দিদি রান্না দিচ্ছেন না বেশ কয়েকদিন হলো, উনি আসলে গ্রামের বাড়ি গেছেন, তো সেই জন্য নিজেদেরই করে নিতে হচ্ছে। তো আজকে সেই চাপটাও রাখিনি। আজকে দুপুরে খাবো হচ্ছে সাবু মাখা। সাবু আমার সকাল সকাল ভেজানো হয়ে গেছে, কিন্তু এখন আমি যেসব জিনিস নিয়ে সাজিয়ে বসেছি এটা নিয়ে আমার কিছু অন্যরকমই এক্সপেকটেশন ছিল, বাট যেটা হলো সেটা তো আস্তে আস্তে শেয়ার করছি। ইউটিউবে ঠান্ডাই রেসিপি দিয়ে সার্চ করলে আপনি হরেক রকমের রেসিপি পাবেন। তার মধ্যে থেকে 4-5টা ভিডিওতে দেখলাম মোটের ওপর উপকরণগুলো এক। তো সেই মতো দোলের আগের দিন আমি বাজার থেকে কয়েকটা জিনিস কিনে এনেছিলাম, বাকি তো আমার ঘরেই ছিল। তবে আমিও নিশ্চিত এই ঠান্ডাই রেসিপির সমস্ত উপকরণ আপনার বাড়িতে ডেফিনেটলি থাকবে না, কিছু কিছু তো অ্যারেঞ্জ করতেই হবে। আর এর মধ্যে থেকে সব থেকে এক্সপেন্সিভ আমার মনে হলো এই জাফরান। এই জাফরানটা আমি কাশ্মীর থেকে এনেছিলাম, আর যখনই ব্যবহার করি ভীষণ কিপ্টের মতো করে ব্যবহার করি। উপকরণগুলো স্ক্রিনে মেনশন করে দিলাম, আপনারা পজ করে একটু দেখে নেবেন। ব্যাস এই পয়েন্ট থেকেই শুরু হলো আমার গুবলে। মিক্সার জারটা যেরকম কানায় কানায় ভরতে হয় না, এটা আমার জাস্ট মাথাতেই আসেনি। সত্যি বলতে যে কটা ভিডিও দেখেছিলাম তারা আরো বেশি পরিমাণে বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছিল, যেহেতু জারগুলো প্রত্যেকটাই অলমোস্ট এরকম ভরে ভরে গেছিল। সব ভিডিওতেই মিক্সিং জার ভরে ঢাকনা দেওয়া অবধি দেখিয়েছে, তারপরে মিক্সার গ্রাইন্ডার আর ঘোরানো দেখায়নি। তো আমিও যথারীতি সেইটাই করতে গেছিলাম, আর তা করতে গিয়ে কি অবস্থা দেখুন। এমনিতেও এই মিক্সারটা একটু প্রাগৈতিহাসিক যুগেরই বলা যায়, কারণ শুভেন্দু যখন সাউদার্ন এভিনিউতে ভাড়া থাকতো তখন এই মিক্সিটা ওর কেনা। তারপর থেকে আমাদের বিয়ের পরেও টানা এটা আমরা ব্যবহার করছিলাম, কিন্তু তখন আমি হাল ছাড়িনি। এরপরে আসরে নামলো আমার বিয়েতে পাওয়া একটা মিক্সার গ্রাইন্ডার। এটা মোটে 1 থেকে 2 বারই ব্যবহার করেছি, কিন্তু অনেকক্ষণ থেকেই সারেগামা করার পর দেখলাম কাঁটাটা ঘুরছে না। এবার বেশ খানিকটা বিরক্তি নিয়ে সমস্ত কিছু সরিয়ে রেখে পাশের বাড়িতে দেখি অলরেডি হোলি পার্টি শুরু হয়ে গেছে, ভাবলাম স্নান টান করে পুজোটা সেরে ফেলি।
সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে এবার থালায় মিষ্টিগুলো সাজিয়ে দিলাম। আর এই আপাত সাদা নকুলদানার মতো দেখতে জিনিসগুলো কিন্তু নকুলদানা নয়, ফুট কড়াই। দোল পূর্ণিমার সঙ্গে ফুট কড়াই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলায় মনে আছে এই ফুট কড়াই নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যেত। এবার যে কোনো পুজোরই সব থেকে আমার পছন্দের যে কাজটা সেটা হচ্ছে মোমবাতি আর ধূপ জ্বালানো। অনেকেই শুনেছি সুগন্ধে মাথা ধরে যায়, কিন্তু ধূপ বা ধুনোর গন্ধ আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই ধূপটা রিসেন্টলি নিয়ে এসেছি, ভীষণই সুন্দর গন্ধ। ঘরে জ্বালালে পুরো যেন মনে হয় মন্দিরে বসে আছি। আপনাদের কাদের কাদের ধূপ বা ধুনোর গন্ধ ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পুজো করেও যে শান্তি মাথায় খাবো সেটা মোটেই ইচ্ছা করছিল না, খালি মাথার মধ্যে চলছিল যে কতক্ষণ আমি শরবতটা বানাবো। যাই হোক, এইবার আসরে নেমেছে হচ্ছে চপার। এটা ওই এসি কেনার সময় ওটার সঙ্গে ফ্রি দিয়েছিল, কিন্তু চপারের কাজ তো কুচি কুচি করা, গুঁড়ো করা তো নয়। সেটা জেনেই আমি এটার মধ্যে ট্রাই করছিলাম। প্রত্যেকটা উপকরণ যেহেতু আগেই মিশে গেছে, তো সেই মিশ্রণটাই আমি দুমুঠোর মধ্যে দিয়েছি। মনের মধ্যে কেমন একটা জেদ চেপে গেছিল যে এটার আমি শেষ দেখেই ছাড়বো। এরপর এর মধ্যে আমি গোলাপের পাপড়িগুলো অ্যাড করে দিলাম, আর সেই সঙ্গে যোগ করলাম একটু দুধ। ভাবলাম যদি এই প্রসেসটা একটুখানি ফাস্ট হয়, কারণ চপার একটা পয়েন্ট পর্যন্ত জিনিসগুলোকে কুচি করছে, একেবারে মিহি ধুলো করে দিচ্ছে না, যেটা এই ঠান্ডাই বানানোর জন্য খুবই দরকার। এই পরিস্থিতিতে ঠান্ডাইটার এমন একটা টেক্সচার এসেছে যেটা সত্যি খাওয়া সম্ভব না, কারণ এই ড্রাই ফ্রুটের কুচিগুলো গলায় বিঁধে যাবে। এরপরে আমার সর্বশেষ ভরসা ছিল শুভেন্দুর এই জুসারটা। গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। এরপরেও যদি না হতো তাহলে আমি সত্যিই জানি না আমি কি করতাম। মানে মনে হচ্ছে কি বলতো, রান্নাবাটি খেলছি, মানে আমার আর কোনো কাজ নেই। মানে আমার মনে হচ্ছে কিরকম না, মানে হাল ছাড়বো না, দেখি এটা শেষ অবধি কি হয়। উল্টো ফ্লিপ করব, করে ঘোরাবো। মানে অবস্থাটাই ভাবছি। এই পয়েন্টে মনে একটু শান্তি পেলাম, কারণ ঠিক যেরকম টেক্সচার চাইছিলাম সেরকমই হচ্ছে। আর ওপর থেকে একটুখানি জায়ফল গ্রেট করে দিচ্ছিলাম, আর দিচ্ছিলাম একটুখানি কেশর। এরপর আবার ঢাকনা দিয়ে সমস্তটা একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর পাত্রে থাকা বাকি যে পরিমাণ দুধটা ছিল তার মধ্যে আমি একটু মিছরি আর বরফ দিয়ে দিলাম। তারপরে ওই বানিয়ে রাখা ঠান্ডায়ের মিক্সচারটা দিয়ে দিলাম। তবে সমস্ত উপকরণের মধ্যে যেটা আমি অ্যাড করিনি সেটা হচ্ছে মাখানা। মাখানাটা যেহেতু ড্রাই রোস্ট করা ছিল না, আমার মনে হয় সেই জন্যই আরো জিনিসটা গুঁড়ো হতে প্রবলেম হচ্ছিল। তবে যদি জিজ্ঞেস করেন যে কোন উপকরণটা কতটা পরিমাণে নিয়েছে, আমি বলতে পারবো না, কারণ সবটাই আমি চোখের আন্দাজে করেছি। এবার সার্ভ করার পালা। গ্লাসের মধ্যে ঠান্ডাই পরিবেশন করে ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে ইট ইজ রেডি টু সার্ভ। দুর্দান্ত হচ্ছে। এটা কি দিয়েছে জানো? পেস্তা। পেস্তাটা মুখে পড়ছে, দারুণই হয়েছে। আর জায়ফলের জন্য কি একটা স্বাদ হয়েছে না, গুঁড়ো করার জন্য খুবই সামান্য। ওটা জানি না, ওটা আলাদা করে বোঝা যায়, বোঝা যাচ্ছে, কিন্তু জায়ফলটা যে পড়েছে দারুণ দারুণ। মন রাখতে স্ক্রিপ্ট বানিয়ে বলুক আর যাই বলুক, এই কথাগুলো না শুনলে শুভেন্দুর তো আজকে খবর ছিল। এই এত তামঝামের পর তারপর মোটামুটি নাকে মুখে গুঝেই আমরা খেয়েছি, কারণ বেলা বেশ খানিকটা হয়ে গেছিল। নর্মাল ওই সাবু, কলা, নারকেল, বাতাসা এইটা আর কি মিশিয়ে খেয়েছি। এরপরে আমি তখন মোটামুটি 4:30 নাগাদ বাজে, তো তখন আমি বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম একটু বাড়ি, কারণ আমাদের পাড়ায় একটা মদনমোহন মন্দির রয়েছে, আর ছোট থেকেই দেখেছি ওখানে দোলের অনুষ্ঠান বেশ জাঁকজমক করে হয়। আর এই পুজোর স্পেশালিটি হচ্ছে ওখানকার মালসা ভোগ। বাবা প্রত্যেক বছর আমার নামে মালসা ভোগ ঠাকুরের কাছে নিবেদন করে, তো সেই প্রসাদটাই এই দিন দেওয়া হয়। শুনশান রাস্তাঘাট পেরিয়ে যখন বাড়ি পৌঁছালাম তখন আমার ফোন অলরেডি ডেড। খানিকটা টায়ার্ড ছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। সন্ধেবেলা উঠে দেখি পড়ছে বৃষ্টি। আচ্ছা,
কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে 6টা ম্যাজিক্যাল ওয়ার্ড হলো তোমাদের ব্লগ দেখি, খুব ভাল লাগে। তো এক কাকিমার সঙ্গে দেখা হলো, তারপরে এই হচ্ছে সেই জায়গা যেখানে আগের দিন ন্যাড়া পড়া হয়েছিল, আর এই হচ্ছে মন্দির চত্বরটা, আর পাশে রয়েছে মদনমোহন কৃষ্টি পরিষদ ক্লাব। ক্লাবের মাঠে দেখুন কি সুন্দর করে ফুল দিয়ে রঙ্গোলি দেওয়া রয়েছে, আর যেগুলো বৃষ্টির জন্য খানিকটা এরকম অবস্থা। যে পরিমাণ ক্রাউড দেখছেন এটা তো খানিকটা বৃষ্টির জন্য কম, এমনিতে এইখানে তিল ধারণের জায়গা থাকে না। আর এই হচ্ছে মদনমোহনের বিগ্রহ। মা ভোরবেলা গিয়েছিল ঠাকুরের পায়ে আবির দিতে। এই বছরের একটা সময়তেই বিগ্রহকে বাইরে আনা হয় এবং কেউ মনে করলে ঠাকুরকে স্পর্শ করতে পারেন। আর এখানে একটা তুলসী মঞ্চের মতো করা রয়েছে, যেটা কিরকম সুন্দর করে সাজানো হয় এবং পুজোও করা হয়। আসলে সত্যি বলতে যত সময় এগিয়েছে চাকচিক্য সাজগোজ সবকিছু অনেক বদলেছে, অনেক সুন্দর হয়েছে। আসলে দোল পূর্ণিমায় অনেকেই উপোস থাকেন এবং এই মালসা প্রসাদ মুখে দিয়ে উপোস ভাঙেন। তো এখানে দেখুন প্রচুর মানুষ অপেক্ষা করছে। আর এই ভোগের জন্য কুপন যেহেতু আগে থাকতেই কেটে রাখতে হয়, তো সবাই সবার কুপন হাতে নিয়ে সিরিয়াল নাম্বার ওয়াইজ অপেক্ষা করছে। 40 সঞ্জয় নস্কর, ইন্দ্রাণী পাঠক। 41 থেকে 60 নম্বর চলে আসবেন, 41 থেকে 60 নম্বর চলে আসবেন ইন্দ্রাণী পাঠক। কপালটা ভালোই চলছে। আরে হ্যালো বলে হ্যালো। অসময়ে ঘুমিয়ে চোখ মুখের যা অবস্থা, যাই হোক কাকিমার সঙ্গে একটুখানি ভিডিও নিয়ে নিলাম। বাড়িতে এসে আপনাদের একটু প্রসাদটা দেখাই। দেয় হচ্ছে একটা ডাব, আর এটা হচ্ছে মিছরির জল, এর মধ্যে একটা তুলসীর মঞ্জরিও দেওয়া রয়েছে, আর এই হচ্ছে মালসা প্রসাদ। এর মধ্যে অনেক রকমের জিনিস রয়েছে, এক এক করে দেখাচ্ছি। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা রয়েছে সেটা হচ্ছে একটাই ছোট্ট মতো স্ট্র, এটা দিয়ে আর কি ওই লিকুইড জিনিসগুলো খাওয়ার জন্য। কারণ অনেকেই যেহেতু বললাম যে উপোস থাকেন, তৎক্ষণাৎ মন্দিরের বাইরেই আর কি এই জল খেয়ে উপোস ভাঙেন। প্রসাদের মধ্যে বিভিন্ন রকমের কাঁচা ফল যেমন থাকে সেরকম রয়েছে দেখুন একটা পান, এছাড়াও থাকে সন্দেশ, মাখন, পনির, লুচি, বিভিন্ন রকমের ভাজা, শাক ভাজা, তারপরে নারকলের নাড়ু, আর মেন যে ভোগ প্রসাদটা সেটা হচ্ছে দধি কর্মা টাইপের, মানে হচ্ছে খই দই সন্দেশ মেখে আমরা যেটা ঠিক সরস্বতী পুজোর পরের দিন খাই বা বিশ্বকর্মা পুজোর পরের দিন খাই, তো সেই রকম একটা। আর কথাতেই আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে, আশা করি সবার সব কঠিন সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বাবা এখানে প্রসাদগুলো বেড়ে দিল, আর শুভেন্দু যেহেতু আসেনি তো ওর জন্য আমি প্রসাদ বাড়িতে নিয়ে গেলাম। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের রোজকার জীবনের একটা নতুন ব্লগ। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।